চলো ক্লাসটা স্টার্ট করছি। এটা নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে টপিকটাকে, এটাকে আমি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, একদম যেগুলো এমার্জেন্সি না হলেই, মানে ম্যাথমেটিক্যাল না হলে তোমার মোশন ইন ওয়ান ডিটা হবে না, সেই জায়গাটাকে একদম জিস্ট আউট করে দিচ্ছি। চেষ্টা করছি 8 ঘন্টার মধ্যে একটা ভিডিও কমপ্লিট করে দেওয়ার। তো এটার নাম দিয়ে দিচ্ছি আমি এমার্জেন্সি ম্যাথমেটিক্যাল টুলস, মানে খুব ইনস্ট্যান্ট দরকার, ঠিক আছে? এমার্জেন্সি ম্যাথমেটিক্যাল টুলস, টুলস ফর ফিজিক্স। মাঝে মাঝে দেখবে একটু জোরে জোরে আওয়াজ পাবে, কারণ আমাদের এখানে পাড়াতে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে কুকুরগুলো হাঁকাতেই চেঁচাবে, কোনো কিছু থাকুক না থাকুক, ওইটার একটা আওয়াজ আসতে পারে। তো এই হচ্ছে ঘটনা। আমরা দেখো ডিফারেন্সিয়েশনটা শিখেছি। মেইন যে দুটো ফর্মুলার উপরে পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে, এইটা যদি পেরে গেলে তাহলেই বুঝলে যে 90% ক্লিয়ার হয়ে গেল। মোশন ইন ওয়ান ডি বা ফার্দার যে পড়াগুলোর ক্ষেত্রে আমাদের প্রয়োজন লাগবে, 90% ক্লিয়ার হয়ে গেল। 10% কেন বলছি, কারণ যখন এসএইচএম ওয়েভস পড়বো তখন সেই জায়গায় গিয়ে ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো একটু একটু দরকার লাগবে। আদারওয়াইজ যেগুলো ডিফারেন্সিয়েশনে করিয়েছি সেগুলো প্রচুর বেশি করানো হয়েছে, অত অতিরিক্ত আমাদের লাগবে না। মেইন যেটা ফর্মুলা সেটা আমাদের লাগবে, দেখবে ddx অফ x টু দি পাওয়ার n, যেটা আমি বলেছি, মানে y মানে যদি অ্যাকচুয়ালি dy dx, অ্যাকচুয়ালি এটা dy dx, ঠিক আছে? যেখানে y হচ্ছে ফাংশন অফ x এন্ড y এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার n। y ইকুয়ালস টু যদি x টু দি পাওয়ার n হয়, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, উপর দিকে হয়ে গেল মনে হচ্ছে। তো যাই হোক, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n লিখেছি এখানে। তাহলে dy dx মানে যদি y এর যদি ডিফারেন্সিয়েট করি, এগুলো সব জানা আছে তোমাদের, তাহলে আমরা এটা বলবো n x টু দি পাওয়ার n মাইনাস 1। টোটাল খাতায় লিখে নেবে। এইটা হচ্ছে আমাদের একটা মেন ফর্মুলা আসছে। যখন ইন্টিগ্রেশন করব, তখন ইন্টিগ্রেশন আমি সব শিখিয়ে দিচ্ছি। যখন ইন্টিগ্রেশন করব তখন আমরা যদি এটারই ইন্টিগ্রেশন করি, y এই ফাংশন, সেম ফাংশনের ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাচ্ছি। যদি সেম জিনিসের ইন্টিগ্রেশন করি তখন আমরা এইভাবে লিখবো y dx, মানে y এর ভ্যালুটা এখানে যেমন dy dx ছিল অপারেটরটা, সেরকম ধরনের না হয়ে এখানে কি হবে y dx, যে x টু দি পাওয়ার n dx। কি করে আসবে না আসবে সব দেখিয়ে দেবো। তাহলে এটা হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই তলায় n প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট আছে, এর কি ফাংশন না ফাংশন সব ক্লিয়ার হয়ে যাবে ধীরে ধীরে। তো এই দুটো বেসিক ফর্মুলা এটা থাকবে, এটা আমি মুছছি না এই মুহূর্তে বোর্ড থেকে। তো এটা এই জায়গায় দাঁড়িয়ে থাকলো। তো এইটার ধারণা অনেক ক্লিয়ার করে দিয়েছি। সেই গ্যালিলিওর গল্প বলেছি, সেখান থেকে ফিজিক্স ইউজ করে কি করে ফ্রি ফলের ধারণা থেকে ধীরে ধীরে ডিফারেন্সিয়েশন জায়গায় চলে এলো ব্যাপারটা, সেটা পুরো গল্প করেছি। কিন্তু ইন্টিগ্রেশন নিয়ে আমি অত গল্প করবো না। ইন্টিগ্রেশনের এই ফর্মুলাটা জানা থাকলো মানেই একদম থ্রু আউট সমস্ত কিছু হয়ে যাবে। ডিফারেন্সিয়েট মানে হচ্ছে, এখানে সবসময় আমরা ডিফারেন্সিয়েট কথাটা মানে কি, ডিফারেন্সিয়েট মানে ভেঙে ভেঙে ছোট করো, ছোট যত ইচ্ছা তুমি ছোট করতে পারো। যেমন ধরো যদি একটা লেন্থ থাকে, আমি বলি যদি এটা একটা লেন্থ এল, এবং একে যদি আমি ছোট 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 অনেকগুলো পার্টে করে নিই, ছোট ছোট অনেকগুলো পার্টে করে নিই, তখন আমরা এটাকে বলি এক একটা পার্ট ধরো বললাম ডিএক্স, এক একটা পার্ট বললাম ডিএক্স, ঠিক আছে? মানে এই লেন্থকে যদি আমরা ডিএক্স একটা ছোট পার্ট আমার দরকার হয়, তাহলে আমরা ডিএক্স ধরবো, ঠিক আছে? আবার যদি একটা ছোট পার্ট জানা থাকে, এই ছোট একটা পার্ট থেকে পুরোটাই যদি যেতে হয়, তাহলে আমরা এই ডিএক্স গুলোকে সব পরপর জুড়ে নেব, দিয়ে পরে আমরা টোটাল বড় পার্টটা পাবো। মানে ডিফারেন্সিয়েট মানে ভাঙার জন্য ইউজ হয়, ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেট করার জন্য, মানে জোড়ার জন্য ইউজ হয়। যেমন ইন্টিগ্রেটেড কোর্স দেখো না, বিএসসি এমএসসি পিএইচডি করে বেরোচ্ছে, ওগুলোকে দেখবে একসাথে ইন্টিগ্রেটেড কোর্স বলা হয়। তুমি যদি ভাবো যে একটা ধরো আমার কোনো জিনিস রয়েছে, একটা কাপ প্লেট কিছু কাঁচের রয়েছে, ভেঙে ভেঙে টুকরো হয়ে গেল, তখন কিন্তু এক একটা ছোট ছোট পার্টকে আমরা ভাবতে পারি যেন এক একটা ছোট ছোট এলিমেন্টাল পার্ট, যেন এক একটা ডিএক্স দিয়ে এটাকেই তুমি মনে করো সবগুলোকে জুড়ে নিলে, তখন সেটা কিন্তু ইন্টিগ্রেট করা হলো। জুড়ে নিয়ে আমরা বড়টা পাবো। তার মানে ডিফারেন্সিয়েট বলতে ছোটটা, মানে বড় থেকে আমরা ছোটটাই যেতে পারি, আর ইন্টিগ্রেশন বলতে আমরা ছোট থেকে বড়টাই যেতে পারি। এটা জাস্ট একটা বেসিক এমনি ধারণা, সবাই বলে, আমিও বললাম। তো এই হিসাবে এই জিনিসটা চলছে। ইন্টিগ্রেশনের মাধ্যমে মেনলি আমরা এরিয়া ক্যালকুলেট করি। সেই এরিয়া ক্যালকুলেট করা ব্যাপারটা ফিজিক্সের সাথে কি করে জুড়ছে সেটা আমরা বুঝে নেবো। দেখো আমরা যদি বলি এমনি সিম্পল, যদি তোমাকে বলি সব খাতায় লিখে নেবে, সিম্পল যদি বলি এরকম ধরনের এরিয়া, এরকম ধরনের এরিয়া যদি বলি y ইকুয়ালস টু এক্স গ্রাফ, ধরো এটা y ইকুয়ালস এক্স ভার্সেস y গ্রাফ, এটা ধরো এরকম রইলো। এখানে যদি আমি বলি যে এই জায়গাটার এরিয়া কত, তখন তো তুমি ইজিলি বলে দিতে পারবে। এর কোঅর্ডিনেটটা ধরো জানা রইলো, হ্যাঁ, এই দিকের কোঅর্ডিনেটটা জানা রইলো, তাহলে তুমি এই জায়গার এরিয়াটা তুমি বার করে নিতে পারছো একদম ক্লিয়ার কাট, ঠিক আছে? কি করে এরিয়াটা বেরোবে আমাদের? এখানে এরিয়াটা বেরিয়ে যাচ্ছে হাফ ইন্টু, এটা আমি যদি বলি ও এ বি, তাহলে হাফ ইন্টু বেস ও বি ইন্টু এ বি, এইভাবে এরিয়া বেরিয়ে আসছে। কিন্তু যদি তোমার এমন ধরনের সিচুয়েশন হতো
খুব শর্টকাটে বোঝার মতন বলে দিচ্ছি। যদি এইদিকে ওয়াই, এইদিকে এক্স, খাতায় লিখে নেবে এগুলো। এরকম ধরনের যদি এরিয়া হতো কিছু একটা, মানে এরকম ধরনের যদি একটা গ্রাফ হতো কিছু, তাহলে এর আন্ডারে যে এরিয়াটা, সেটাকে তুমি ইজিলি কোনো ফর্মুলায় বের করতে পারতে না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে কি করতে হবে? অনেকগুলো ছোট ছোট, একদম ছোট 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 এলিমেন্ট যদি আমি এখানে ভেঙে দিই, মানে এটা সব ক্ষেত্রেই তুমি সমস্ত বই টই সমস্ত জায়গায় দেখবে সেম কনসেপ্টেই জিনিসটা পড়ানো থাকবে। সব জায়গাতেই তুমি এটা দেখতে পাবে, যে কোনো বইতে দেখতে পাবে চাইলে। এরকম করে যদি অনেকগুলো ছোট 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 এলিমেন্ট ভেবে নিই, এরকম করে যদি ছোট ছোট ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, মানে কত এলিমেন্ট তার কোনো ঠিক নেই, মানে এত ছোট, এই জায়গার মধ্যে আমরা গাদা গাদা ছোট ছোট এলিমেন্ট ভেবে নিচ্ছি। এক গাদা যদি ছোট ছোট এলিমেন্ট ভাবি, এবং এই যে ছোট্ট এই যে এইটুকুটা, এই দিকটা তো এক্স বোঝাচ্ছে, তাহলে এইটুকুর পরিমাণ আমি একদম ছোট আমি ডিএক্স ভাবতে পারি। ডেল্টা এক্স কনসেপ্টটা মাঝে বাদ দিয়ে দিলাম। ডেল্টা এক্স হলে সেটা বড় হতো, দিয়ে এখানে আমার কিছু এরিয়া বাদ হয়ে যেত, ওই জায়গায় আমি আর যাচ্ছি না, ঠিক আছে, অত বড় তাহলে হয়ে যাবে। তো আমি একদম ছোট ধরে নিলাম ডাইরেক্ট, যে এক একটা এরিয়া হচ্ছে, এক একটা এই ছোট্ট ছোট্ট জায়গা হচ্ছে ডিএক্স, এখানে এক একটা ছোট্ট ছোট্ট জায়গা হচ্ছে ডিএক্স, ঠিক আছে। আর এত এলিমেন্টাল এটা, তো আমি যে দাগটা টেনেছি, এই যে এইটা আর এইটা, এর ভেতরে এমন কিছু লেন্থের হেরফের নেই, এমন কিছু লেন্থের হেরফের নেই, একদম টেন্স টু জিরো, মানে এই দুটো দাগের মধ্যে লেন্থের বিশেষ কিছু হেরফের নেই। তাহলে যদি আমি এই জায়গাটার যদি আমি বলি যে এরিয়া কত, তাহলে তো তুমি এরকম ভাবেই ভাববে যে আচ্ছা এইটা যদি আমরা বলি, এখান থেকে এই হাইটটা যদি আমি বলি, ধরো এইটা ধরো y1 বললাম, এই হাইটটা y2, এটা y3, এরকম করে এটা y4 ডট ডট করে ধরো একদম yn পর্যন্ত ধরো হাইটটা গেছে আমি বলছি। এই স্ট্রাইপস গুলো যেগুলো, সেটা yn পর্যন্ত গেছে হাইটটা, মানে এই দিকটা অ্যাক্সিস y বোঝাচ্ছে, এই দিকটা x বোঝাচ্ছে, তাহলে এইখানে ছোট এলিমেন্টাল জায়গাটাকে আমি dx ধরছি, উপরের দিকের এইগুলো এক একটাকে y1 y2 y3 করে ধরছি। তাহলে তুমি যদি ওই স্ট্রাইপস গুলোর যদি এরিয়া বলো, এই স্ট্রাইপস এর এরিয়া কত হবে? একটা ছোট ছোট রেক্ট্যাঙ্গেলের মতন পাচ্ছি, ধরো এটা y1 আর এটা dx, আবার ধরো এটা y2, হ্যাঁ, বা কিছু একটা, আবার ধরো এই এরিয়াটা dx। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এর এরিয়া কত পাবো আমরা? y1 ইন্টু dx। এর এরিয়া কত পাবো আমরা? y2 ইন্টু dx। এই করতে করতে যেটা yn বালা যেটা পাচ্ছি আমি, ধরো পরস্পর এগুলো করতে করতে একদম খাতায় লিখে নেবে এগুলো। আর যদি ভিডিও কারো, যদি এটা আমি একবারই বলবো এক কথা, যদি কারো মনে হয় যেন স্পিডে বলা হয়ে যাচ্ছে, তাহলে তখন ধীরে ধীরে আরেকবার ঘুরে সেই জায়গাটা আবার ব্যাক করে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। আবার যদি কারো মনে হয় যে না একদম ইজি আছে, কোনো ব্যাপার না এটা, তখন সে ফরওয়ার্ড করে করে দেখে নেবে ফটাফট একবার যে কি কি বলেছে, এবার জাস্ট দেখে নেবে। তো এখানে ধরো এইটা হলো dx, আবার এই লেন্থটা হলো yn। তাহলে এই সবগুলোকে যদি আমি জুড়ে নিই, সবগুলোকে যদি জুড়ে নিই, তাহলে টোটাল এইটার এরিয়াটা পেয়ে যাবো একদম এখান থেকে এই পর্যন্ত। ধরো টোটাল এরিয়াটা আমি যদি বলি, তাহলে টোটাল এরিয়াটা কেমন করে পাবো? তাহলে এরিয়া আন্ডার xy গ্রাফ, ওই যেটা গ্রাফটা পাচ্ছি আমি, তাহলে সেখানে কি পাচ্ছি দেখো তো, এরিয়া ইকুয়ালস টু y1 dx প্লাস y2 dx, y2 dx প্লাস ডট 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 করে একদম yn dx পর্যন্ত পেয়ে গেলাম। প্রত্যেকটা কিন্তু ছোট এলিমেন্টাল যে লেন্থ গুলো ধরেছি, এগুলো কিন্তু সবগুলো dx এর সাথেই সমান, শুধু এই y এর পরিবর্তন হবে, কিন্তু y এর পরিবর্তন হবে। এখন তাহলে এই এরিয়াটাকে, এরিয়া এই ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? এটাকে যদি আমরা একটা সামেশন টাইপের নিয়ে নিই, সামেশন বলতে যদি আমরা একটু বড় অর্থে নিতাম, এটা যদি ডেল্টা এক্স ডেল্টা এক্স ডেল্টা এক্স ধরনের নিতাম, তাহলে আমি সামেশন হিসাবে আমি এরকম ধরনের বলতে পারতাম। যদি এই ডিএক্স এর পরিবর্তে, দেখো আমি এই সাইডে লিখে রাখছি, এগুলো সব খাতাতে এরকমই থাকবে। এই যখন আমরা ডেল্টা এক্স লিখতাম, যদি আমরা ডেল্টা এক্স লিখতাম, তাহলে তখন আমরা সামেশন ব্যাপারটাকে ইউজ করতাম, যে একটু বড় সাইজ কিন্তু ডিসক্রিট ডিসক্রিট ভ্যালু, বড় সাইজ সেগুলোকে জোড়ার জন্য সামেশন। কিন্তু যদি খুব ইনফাইনাইটেশনাল সাইজ হয়, তখন আমরা যখন ডিএক্স টাকে ইউজ করব, তখন এখানে কিন্তু এই ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা আমরা জুড়ে দেবো, মানে এই টোটালটা বোঝানোর জন্য, টোটাল ব্যাপারটা বোঝানোর জন্য আমি বলছি। মনে করো তুমি টোটাল ব্যাপার কোনো কিছু একটা, ধরো এরকম ধরনের জিনিস আছে, দিয়ে এটাকে তুমি অনেকগুলো ভাগে ভেঙেছো, এরকম করে ভাগে ভেঙেছো, এরকম করে ভাগে ভেঙেছো, এইখানে তুমি একটা একটাকে তুমি ডেল্টা এক্স বলছো, এখানে তুমি একটা একটাকে ডেল্টা এক্স বলছো, এগুলো একটা একটা ডেল্টা এক্স এরকম ধরনের বলছো। কিন্তু এটাকেই যদি অনেক ছোট ছোট ভাগে ভেঙে নাও, এটাকেই যদি তুমি অনেক ছোট ছোট ভাগে ভেঙে নাও, এরকম করে অনেকগুলো ছোট ছোট ভাগে ভেঙে নাও, তখন আমরা এই সিস্টেমগুলোকে সবগুলোকে এক একটা ছোট ছোট কে বলবো আমরা ডিএক্স। আমি এই কথাটা বোঝাতে চাইছি। এখানে এরিয়ার হিসাবে বলছি বা যাই হোক না কেন, তুমি লেন্থের হিসাবে কিসের হিসাবে ভাববে, তখন এক একটা ছোট বক্সকে আমি ধরবো ডিএক্স, বড় হিসাবে হলে আমি ডেল্টা এক্স ধরছিলাম। তার মানে ডিএক্স ব্যাপারটা আসবে যখন টেন্স টু জিরোর দিকে যাবে, মানে ডেল্টা এক্স লাগভগ টেন্স টু জিরোর দিকে যাবে। এগুলো আগে ধারণাগুলো তৈরি করে দিয়েছি আমি, টেন্স টু জিরোর দিকে যাবে,
তখন কিন্তু এই কনসেপ্টে ফিরবে। এইভাবেই খাতায় লিখে রাখবে, পরে দেখবে সব বুঝতে পারবে। তখন কিন্তু আমরা এরকম ভাবে ইন্টিগ্রেশন আকারে করবো। তাহলে আমি এখানে সামেশনের জায়গাটায় কিছু থাকলো না, তাহলে আমি এক কাজ করতে পারি এখানটাতে, যে ওয়াই ডিএক্স এরকম বলে দিতে পারি। ওয়াই ডিএক্স, দেখো তুমি প্রত্যেকটা ওয়াই ডিএক্স মানে ঠিক আছে, সামেশন আকারে যদি লিখতাম এটাকে, সামেশন আকারে যদি লিখতাম তাহলে ওয়াই আই আর ডিএক্স লিখতাম। ওয়াই এর ভ্যালুটা প্রতিবারে চেঞ্জ হবে। আই ইকুয়ালস টু, এখানে তখন এ ইকুয়ালস টু এরকম হতো, আই ইকুয়ালস টু 1 to n দিয়ে দিলাম একদম 1 থেকে n পর্যন্ত, তাহলে গোটা এরিয়াটা পেলাম। এবং এখানে ওয়াই 1 ডিএক্স, দেখো আই এর জায়গায় 2 বসাও, ওয়াই 2 ডিএক্স, আই এর জায়গায় 3 বসাও, ওয়াই 3 ডিএক্স। অনেকের মাথায় একটা ধারণা ফট করে ঢুকতে পারে যে স্যার প্রত্যেক ক্ষেত্রে তো ডিএক্সটা তো সেম আছে, আপনি ডিএক্স এর ব্যাপারটা আমি মেনে নিতে পারছি, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তো ওয়াই এর ভ্যালু তো আলাদা, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করে এরকম করে দিতে পারেন যে একসাথে আমি করে দিলাম, তাহলে তো ওয়াই এর ভ্যালু মনে হচ্ছে সেম। না, ওয়াই এর ভ্যালু সেম নয়, কারণ ওয়াই ইজ ফাংশন অফ এক্স। এক্স এর ভ্যালুটা যখন চেঞ্জ হবে, কারণ তোমাকে ভাবতে হবে যে ডিএক্স ডিএক্স ব্যাপারটা সেম ঠিক আছে, কিন্তু এই ডিএক্সটা এক্স থেকে কত দূরে, ধরো এটা একটা কোনো সামথিং অ্যামাউন্ট দূরে রয়েছে, তাহলে সেই এক্স এর ভ্যালুর জন্য তো ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হয়েই যাচ্ছে। আবার ধরো এই ডিএক্সটা, সেটা তো একটা এক্স থেকে অরিজিন থেকে আরেকটা আলাদা দূরে, তার এক্স কোঅর্ডিনেট আলাদা, সেই ভ্যালুটার জন্য যখন আমি ওয়াই ফাংশনে বসাবো, কারণ ওয়াই এর মধ্যে তো এক্স থাকবে, এই যে যেমন বলেছি ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n, তো সেই ওয়াই এর ভ্যালুতে যখন এক্স থাকবে, সেই এক্সটা যখন তুমি পুট করে দেবে তখনই তো ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রত্যেক ডিএক্স এর সাথে সাথে অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ আমাদের হয়ে যাচ্ছে, মানে থিওরিটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আচমকা দেখতে এরকম লাগলেও ভয় পাওয়ার কিছু নেই, চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে, কারণ ওয়াই ইজ ফাংশন অফ এক্স। এক্স এর ভ্যালুর উপর চেঞ্জ করে করে ওয়াইটা চেঞ্জ হচ্ছে। ডিএক্স আমরা সেম রাখছি ঠিক আছে, সব ক্ষেত্রে এই এলিমেন্টাল যে লেন্থটা সেটা আমরা সেম রাখছি ঠিক আছে, কিন্তু ওয়াই এর ভ্যালুটা এই এলিমেন্টাল জায়গাটায় আমি পৌঁছানোর জন্য আমার ওয়াই এক্স এর কোঅর্ডিনেট তো একটা আছে, সেই ভ্যালুটা তো আমি ওয়াই এর ভ্যালুতে পুট করবো, ওয়াই ইকুয়ালস টু যাই দেওয়া থাক না কেন, তখনই ওয়াইটা চেঞ্জ হচ্ছে। তো আলটিমেট আমরা এটা এরিয়া পেলাম। দেখো আমরা কিন্তু এটা এরিয়া পেলাম, এটা কিন্তু আমরা এরিয়া পেলাম। এবার আমি রিলেট করে দেবো আস্তে আস্তে, যে ঠিক আছে আমি এরিয়া পেলাম তো কি হয়ে গেল, আমি এগুলো মুছে দেবো, এগুলো কিন্তু খাতায় সব থাকবে, আমি মুছে দেবো। এখন তুমি বলবে যে স্যার এরিয়া পেলাম তো তার সাথে আমার কি এমন সুবিধা রয়েছে, বেশ এরিয়া পেয়েছি তো কি হয়ে গেছে, তো এরিয়া পেয়েছে তো কি হয়েছে আমি বলি। দেখো এরিয়া পেয়েছো তো এমন ধরনের কেস তো হতে পারে, আমরা ধরো এই ধরনের একটা গ্রাফ বললাম, যেটা তোমরা 9-10 ছোটবেলায় পড়েছো, আমি বলছি এরকম পড়তে না, যে এরকম এইদিকে ভি এইদিকে টি, ঠিক আছে, এর একটা কিছু কোঅর্ডিনেট দেওয়া থাকলো, যে তুমি এরকম ধরনের বলতে যে তাহলে এই এরিয়াটা কি হতো, এরিয়া আন্ডার ভিটি গ্রাফ তোমাকে কি দিত, ইকুয়ালস টু কি দিত, ডিসপ্লেসমেন্ট। ভেবে দেখো, ভেবে দেখো, ডিসপ্লেসমেন্ট, ইয়েস, এরিয়া আন্ডার ভিটি গ্রাফ। তো ঠিক আছে, এরিয়া আমরা এখানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এখানে এরিয়াটা কত, হাফ ইন্টু বেস এতটা ইন্টু হাইট, এটা আমরা বের করে নিতেই পারতাম এমনিতেই, তাহলে হাফ, কারণ এগুলো কিন্তু ধরো তুমি এগুলো প্রপোর্শনালিটি গ্রাফ, এগুলোর ক্ষেত্রে ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে এলোমেলো গ্রাফের জন্য আমরা ওটা করতে পারছি না। তো দেখো এগুলো 9-10 কনসেপ্টে বললাম এরিয়া আন্ডার ভিটি গ্রাফ, কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট আসতো এখান থেকে। তুমি দেখো আবার এই জায়গায় কিভাবে আমি সেটাকে আসছি। তো যদি ডিসপ্লেসমেন্ট তোমার একটা কিছু দেওয়া থাকে, যদি বলা হয় যে ডিসপ্লেসমেন্ট, ভালো করে বুঝবে, যদি বলা হয় যে ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু, যেটা যেভাবে লিখছি ঠিক তার পরে পরেই তোমরা সেইভাবে ভাবেই লিখবে সব। যদি আমরা বলতাম যে ডিসপ্লেসমেন্ট ইজ ফাংশন অফ টাইম, মানে টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। ডিসপ্লেসমেন্ট ধরো আমি এস লিখলাম, টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। আমি বললাম যে 2t² প্লাস 2t+4, তোমাকে ধরো আমি এরকম বললাম, তো অবভিয়াসলি বুঝতেই পারছো যে ডিসপ্লেসমেন্ট ইজ ফাংশন অফ টাইম, এটার মানে এটা বোঝায় ডিসপ্লেসমেন্ট ইজ ফাংশন অফ টাইম। কারণ টাইমের ভ্যালু যদি তুমি 1 পুট করো তাহলে দেখো আলাদা ভ্যালু দেখাবে এস, টাইমের ভ্যালু যদি 2 পুট করো তখন ডিসপ্লেসমেন্টের আলাদা ভ্যালু দেখাবে। তো ডিসপ্লেসমেন্ট বারে বারে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে টাইমের সাথে সাথে কিন্তু ভেলোসিটিটাও কিন্তু ফাংশন হয়ে যাবে। তো সেটা কিভাবে হচ্ছে দেখো, যদি আমরা ডিসপ্লেসমেন্ট জানি এখানে, ও যখন y ইজ ফাংশন অফ এক্স, y ইজ ফাংশন অফ এক্স, আমরা তো dy dx বার করছিলাম, অনেক কিছু জিনিস আছে এখানে সবগুলোর মধ্যে, ঠিক আছে, তো আমি ধীরে ধীরে বলছি। তখন আমরা এরকম ভাবে dy dx বার করছিলাম, তো এটা আমরা বার করতে শিখেছি যে y এর মধ্যে যদি x কন্টেন্ট করে থাকে আমরা dy dx কিছু একটা জিনিস পাই। তো এখানে s এর মধ্যে t কন্টেন্ট করে আছে, তাহলে ds dt যদি বলি সেখানে একটা কিছু জিনিস পাবো। তাহলে ds dt যদি করি আমি এখানটাতে, তাহলে আমি একটা কিছু জিনিস পাবো, মানে এই s টাকে যদি ডিফারেন্সিয়েট করি t এর রেসপেক্টে, তাহলে আমরা একটা কিছু জিনিস পাবো। দেখো অনেকে মনে মনে বুঝেও গেছো যে স্যার এটা ভেলোসিটি পেয়েছি, কথাটা বুঝতে পারলে, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি, কোনো একটা মুহূর্তে যে কত ভেলোসিটি সেটা আমরা পেয়ে গেছি। যদি আমরা বলি যে v ইকুয়ালস টু কত, তাহলে তুমি ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে এটা ডেরিভেটিভ করে দিলেই তোমার এখানে ডিসপ্লেসমেন্টটা তুমি পেয়ে যাচ্ছ।
এই সরি ভেলোসিটিটা তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টটাকে টাইমের রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করে দিই, দেখো সেটা করতে কিন্তু তুমি শিখে গেছো। সেটা কত দেখো, এটা কত আসবে দেখো, এর যদি পার্টে পার্টে সবগুলো ডেরিভেটিভ হবে, টুটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে কত হয়ে গেল দেখো 40 প্লাস 2t, টু তো এমনিতেই বাইরে বেরিয়ে আসবে, টু টি এর যখন ডেরিভেটিভ করবো কি হবে, 2 হবে শুধু। এগুলো তো শিখেই গেছো, এগুলো তো সিম্পল ব্যাপার। 4 এর ডেরিভেটিভ করবো 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। দেখো তুমি কিন্তু ভেলোসিটি পেয়ে গেলে, ভেলোসিটি পেয়ে গেলে। আমি যদি এখানে বলতাম যে এটা দেওয়া আছে, ফাইন্ড ফাইন্ড ভেলোসিটি অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, আর এই ব্যাপারটা ধরো মিটারে দেওয়া আছে, তাহলে ফাইন্ড ভেলোসিটি অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। তো তুমি টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে তুমি, আমি আগে তো ভেলোসিটিটা তো বের করে নিলাম, দি টি এর জায়গায় তুমি 2 বসিয়ে দাও, টি এর জায়গায় 3 বসালে আলাদা হবে, কারণ এট এভরি ইনস্ট্যান্ট, কারণ এটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলা হয়, এট এভরি ইনস্ট্যান্ট ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তবেই না তুমি আলাদা আলাদা টাইমের ভ্যালু বসাচ্ছ, যখনই দেখো ডিসপ্লেসমেন্ট আলাদা আলাদাই বেরোবে। ঠিক আছে, তার মানে এই জন্য এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এট এভরি ইনস্ট্যান্ট ভেলোসিটির ব্যাপার আমরা দেখবো। তো এখানে 2 সেকেন্ডে যদি বলা হয়, তাহলে ভি এট 2 সেকেন্ড তুমি কত পেয়ে যাবে, যে 2 বসিয়ে দাও, তাহলে 8 প্লাস 2 মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। দেখো এই জিনিসটা পেয়ে গেলাম। এখন মনে হবে যে স্যার আপনি তাহলে একটা জিনিস করতে করতে ফট করে একটা অঙ্ক দেখিয়ে দিলেন। অঙ্ক দেখিয়ে দেওয়ার কারণ আছে, তুমি দেখো এইখানে আমরা কি দেখতে পেয়েছি, এইখানে আমরা কি দেখতে পেয়েছি যে ভি ইকুয়ালস টু ডিএসডিটি, ভি ইকুয়ালস টু, এগুলো খাতাতে এইভাবেই থাকবে, এগুলো রাফ ওয়ার্কের মতোই থাকবে, কারণ স্পেসিফিক্যালি এইভাবে কোনো কোশ্চেন হয় না। এটা তোমার ফান্ডাটা দরকার, শিখে রাখাটা দরকার, তারপর তো আছেই কোশ্চেন, ওইসব চলবে। দেখো তাহলে ভি ইকুয়ালস টু ডিএসডিটি, তাহলে এখান থেকে তুমি ভালো করে ভেবে দেখো তো, ডিএস ইকুয়ালস টু মানে স্মল ডিসপ্লেসমেন্ট will be equals to instantaneous velocity multiplied by small time। দেখো ds equals to vdt লিখতে পারলাম, ds equals to vdt। ডাইমেনশন তো ওই জন্যই আগে শেখা, ট্রিট করো তুমি এবার ডাইমেনশনালি। দেখো ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই টাইম, ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই টাইম, তুমি কি পাচ্ছ, ডিসপ্লেসমেন্ট। এখানেও তো সেই কেসটাই হয়েছিল। দেখো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেসে কি ছিল, বেসে ছিল টাইম, হাইটে কি ছিল, এই দেখো ভেলোসিটি, হাইটে ছিল ভেলোসিটি। এরিয়া আন্ডার ভিটি গ্রাফ তোমাকে কি দেয়, ডিসপ্লেসমেন্ট। এরিয়া আন্ডার ভিটি গ্রাফ তোমাকে কি দেয়, ডিসপ্লেসমেন্ট। তো যখন বেস ইন্টু হাইট করেছি, তখন অ্যাকচুয়ালি আমরা কি করেছি, ভেলোসিটি ইন্টু টাইমই করেছি। হাফ তো দুদু হাতে, হাফের কথা বাদ দাও। তো এটা এমনি আমাদের ফর্মুলা অনুযায়ী আসছে। তো বেস ইন্টু হাইট ব্যাপারটা যখন হচ্ছে ডাইমেনশনালি, কি দেখতে পাচ্ছি আমরা, টাইম ইন্টু ভেলোসিটি। এখানেও দেখো তুমি টাইম ইন্টু ভেলোসিটি, কি দিচ্ছিল এখানে, ডিসপ্লেসমেন্ট। এখানেও তো ইচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। দেখো কনসেপ্ট এই জায়গাটা ক্লিয়ার হলো কি হলো না, এই জায়গাটা দেখবে। আমি এরপর ইন্টিগ্রেশনের জায়গাটায় যাবো, ডেরিভেশনটা অতটা আর দেখাবো না। তো দেখো এই জিনিসটা কিন্তু এখানে হয়ে গেল। তো ইন্টিগ্রেশনের দেখো যেটা আমি কি বললাম, যে একদম রিভার্স ফর্মুলা, ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের একদম রিভার্স ফর্মুলা। এগুলো সব খাতায় থাকবে, আমি তো মুছে দিচ্ছি, তোমরা পজ করে খাতায় লিখে নেবে। রিভার্স ফর্মুলা বলতে কেমন, যেমন আমরা জানি ডিডিএক্স অফ সাইন এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স মানে তুমি কি জানো, কস এক্স। ডিডিএক্স অফ সাইন এক্স মানে তুমি জানো কস এক্স। ভালো করে ভেবে দেখো, এটারই যদি আমরা রিভার্স ফর্মুলা করি, এটারই যদি রিভার্স ফর্মুলা করি বলতে কেমন, যদি ইন্টিগ্রেশন অফ, যেটা আমি পেয়েছি ইন্টিগ্রেশনের যেটা রেজাল্ট, সরি ডেরিভেটিভের যেটা রেজাল্ট, তার যদি আমি ইন্টিগ্রেট করি, দেখো cos x, কারণ ডেরিভেটিভ ভালো করে ভেবে দেখো, ডেরিভেটিভ করা মানে আমি কি বললাম, যে একটা বড় থেকে ছোট জিনিস পাওয়ার ব্যাপার। সেই ছোট জিনিসকে যদি আমি আবার ইন্টিগ্রেট করি, ঘুরে বড় জিনিসটা পাবো। তাহলে দেখো cos x dx যদি করি, cos x dx, তাহলে আমরা পাবো sin x। বলবে স্যার বুঝতে পারিনি, ঠিক আছে আবার দেখাচ্ছি। দেখো এই cos x, x এর ফাংশন অবভিয়াসলি cos x, তাহলে কি তাকে আমি যদি dx এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি, তখন আমরা কি দেখতে পাচ্ছি, sin x। দেখো তুমি cos x এর dx এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তখন দেখতে পাচ্ছি আমরা sin x, মানে যার ডেরিভেটিভ করেছিলাম সেটা রেজাল্ট। ঠিক আছে, তো প্রত্যেক ক্ষেত্রেই তাই হবে। এটা তুমি যদি বলো যে স্যার একটু তাহলে এই ফর্মুলার মাধ্যমে দেখিয়ে দিন, ঠিক আছে আমি যদি দেখিয়ে দিই, তুমি দেখো এটাকে কিভাবে ভাবতে পারতে, এটাকে কিভাবে ভাবতে পারতে, দেখো তুমি এটাকে এরকম ভাবতে পারতে যে ডি অফ সাইন এক্স মানে cos x dx, এরকম ভাবতে পারা যেত না, ডি অফ সাইন এক্স মানে cos x dx। ঠিক আছে, তো আমি এটার বোথ সাইড এবারে ইন্টিগ্রেশন দিতে পারি, কিন্তু এইটা করার আগে আমি আবার একটা জায়গায় আসবো, এটা করার আগে দেখো x টু দি পাওয়ার n dx কনস্ট্যান্টের ব্যাপারটা এখন মাথা থেকে আউট করো, ওইটার ব্যাপারটা আমি পরে বলছি। তুমি মেনলি এখন এটাই ফর্মুলা মাথায় ভাববে, আর দেখো কনস্ট্যান্ট যে একটা থাকতে পারে বা থাকা উচিত, সেটাও আমি লজিক দিয়ে বলে দিচ্ছি একবার তারপর। তো দেখো x টু দি পাওয়ার n dx, এটা যদি ফর্মুলা হয়, আমি যদি বলতাম যে x স্কোয়ার dx কি হবে, তোমরা ইজিলি বলতে পারবে যে স্যার x এর পাওয়ারে আছে 2, এখানে n মানে হচ্ছে 2,
তাহলে এক্স এর পাওয়ারে 2+1 বাই তলায় 2+1 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/3। দেখো পরিষ্কার বুঝতে পারলে কি পারলে না? যদি আমি তোমাকে বলতাম যে কিউব রুট অফ এক্স ডিএক্স, তার মানে তুমি কি বুঝতে পারতে যে স্যার কিউব রুট অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/3 দিয়ে ডিএক্স। আপনি যেভাবে বললেন তাহলে সেই হিসাবে আমি লিখবো 1/3 + 1, তলায় আবার লিখে দেবো 1/3 + 1। তাহলে এক্স এর মাথায় আসবে 4/3, তলায় আসবে 4/3। এই 4/3 উল্টে গেলে পাল্টে যাবে 3/4 এক্স টু দি পাওয়ার 4/3। দেখো তুমি কত ইজিলি করতে পারছো এগুলো, একটা ফর্মুলা জেনে গেছো, ইজিলি করতে পারছো। তোমাকে যদি আমি সিম্পল বলতাম, যে এরকম করে ডিএক্স এর ভ্যালু কত, এর ভ্যালু কত, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো আমি তো ইন্টিগ্রেট তখনই করতে পারবো, এই যে ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট তখনই করতে পারবো, এখানে তো কিছু একটা থাকতে হবে। আমরা যখন এরিয়া ক্যালকুলেট করলাম কি দেখালাম যে ওয়াই ডিএক্স, এটা হবে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। একটা কিছু ফাংশন থাকতে হবে তো এক্স ওয়ালা, যার আমি ইন্টিগ্রেট করব। তো এখানে এক্স ওয়ালা ফাংশন তো কেউ নেই, তাহলে তুমি এটাকে মনে করো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, এক্স টু দি পাওয়ার 0 দুদু হতে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স তুমি ভাবতে পারো। তাহলে চলে এসো আবার সেম ফর্মুলায়, তুমি কি দেখতে পাবে এক্স এর পাওয়ারে 0+1, তলায় 0+1, পাওয়ারে যেটা হবে নিচে সেটা, তাহলে হয়ে গেল এক্স। আর পাওয়ারে 1 বাড়বে, আর নিচেতেও সেই পুরো পাওয়ারটা হবে। তাহলে দেখো কি হয়ে গেল আলটিমেট এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সেটাকে আমি কিন্তু বলতে পারি এক্স, ভালো করে ভেবে রাখবে। তো এখানে দেখো তুমি দেখো ভেবে, এই যে আমি এই যে লাইনটাকে আমি এইটাকে বাদ দিয়ে লিখছি একবার। হ্যাঁ দেখো cos x dx, এইটা মানে তুমি পেয়েছিলে ইন্টিগ্রেশন অফ, যেহেতু বোথ সাইড আমাকে এটা দিতেই হয়েছিল, এই জায়গাটা বোঝা ছিল যে আমি ব্যাকে ওই দিকে গেছিলাম। তো ইন্টিগ্রেশন অফ cos x dx যদি বলি তাহলে d অফ sin x। তো তুমি বলো এইমাত্র শিখলে যে জায়গাটায়, তো d অফ sin x মানেটা কি, d অফ sin x মানেটা কি বোঝাচ্ছে? দেখো এইটা বাস্তবে তো এইরকম যে এই dx মানে আমি এরকম ভাবতে পারি d অফ x, dx কে এরকম ভাবতে পারি d অফ x ইন্টিগ্রেশন অফ d অফ x, তার রেজাল্ট আছে কত x, ভেবে দেখো তার রেজাল্ট আছে x। আমি যদি এটাকেই বলতাম যে d অফ sin x, সবাই বুঝে নিয়েছো, এবার সবাই বুঝে নিয়েছো, কেউ বাকি নেই। দেখো এটাকে আমি কি লিখে দিতে পারছি তাহলে sin x, তাহলে আমি এটাকে কি লিখে দিতে পারছি sin x। তাহলে d অফ sin x যদি আমরা বলি, যেটা ওই ছোট ছোট বলা sin x, সেইটাকে যদি জুড়ে দিই তাহলে আমি পাবো ফুল sin x। এই যে d অফ x মানে ছোট ছোট x, সেগুলোকে জুড়ে যখন আমরা পুরো x এর ভ্যালুটা পাচ্ছি, তো sin x এর ছোট ছোট পার্ট নিয়ে সেটাকে আমরা পুরো sin x ভ্যালুটা পাবো। দেখো একদম ক্লিয়ার কাট বোঝা গেছে একদম। অ্যাকচুয়ালি আমি এগুলো আর করবো না কিছুই, মানে প্রত্যেকটা এইভাবে আসছে আমি তোমাকে দেখাতে চাইছি। তাহলে একইভাবে তুমি ভাবো এগুলো সব খাতায় লিখবে, কিন্তু প্রত্যেকটা জিনিস যেন খাতায় থাকে, আমি সন্ধ্যাবেলা দেখতে পাই। আচ্ছা তুমি ধরো এরকম রইলো, তুমি বলবে যে স্যার আমি জানি ডিডিএস অফ cos x মানে আমরা জানি স্যার মাইনাস সাইন এক্স, ঠিক আছে? তাহলে মাইনাস সাইন এক্স, তাহলে তুমি বলবে যে স্যার এখান থেকে আমি, এটা আমরা ডেরিভেটিভের ফর্মুলা আগেই শিখে নিয়েছি, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে আগের সিস্টেম অনুযায়ী, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, কি হয়ে যাবে cos x। বলবে না স্যার মাইনাস সাইন এক্স ডিএক্স, বেশ মাইনাস সাইন এক্স দিলাম, কিন্তু এটা দেখতে কেমন খারাপ লাগছে, সেই মাইনাসটা তাহলে এই দিকে দিয়ে দাও। তাহলে দেখো সাইন এক্স ডিএক্স মানে আমরা কি পেলাম মাইনাস cos x। তুমি যেমন জানতে ddx অফ tan x মানে কি জানতে sec স্কয়ার x, তাহলে এখান থেকে আমরা কি ভাবতে পারি যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মানে যার ডেরিভেটিভ করেছিলাম সেটা tan x। এইভাবে ফর্মুলা গুলো আসবে, যদিও আমাদের বিরাট কিছু প্রয়োজন এই মুহূর্তে লাগবে না, তোমার এই মুহূর্তের জায়গা এটাই রইল। আবার ধরো তুমি যদি ভাবো যে স্যার এইটা যেমন আপনি ফর্মুলাটা করেছেন, এটাকে উল্টে এটা দেখাতে পারবেন, এই যে ওয়াই মানে এটা হয়, সবই দেখানো যাবে কোনো ব্যাপার না। হ্যাঁ কিন্তু এটা ফর্মুলা করেছি এখান থেকেই আসছে এগুলো পরপর। দেখো এই জায়গাগুলো ক্লিয়ার করো আগে। যেমন ধরো ddx অফ log x মানে তুমি কি বলতে 1/x। সো এখানে আমরা তাহলে 1/x dx যদি বলি
তাহলে সেটা কি হয়ে যাবে 1/x dx, তাহলে d অফ log x মানে উত্তর হয়ে যাবে log x, তাহলে উত্তর হয়ে যাবে log x। আর ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন বাই পার্টস, ওগুলো আমাদের অতটা লাগবে না। তো 1/x dx হলে এটা হয় log x, দ্যাট মিনস এটা x টু দি পাওয়ার -1, মানে x এর পাওয়ারে -1। সো আমাদের এই ফর্মুলাটাই খেয়াল রাখতে হবে, প্রোভাইডেড দ্যাট x ইজ নট ইকুয়ালস টু -1, কারণ -1 হলে সেই ব্যাপারটা হয় log x, x এর পাওয়ারে -1 হলে log x, এটা x নট ইকুয়ালস টু -1, ওটা বাদ দিয়ে যা হবে সেগুলোতে চলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই জায়গাটা বললাম যে ঠিক আছে স্যার, তাহলে ইন্টিগ্রেশনটা কিভাবে প্রয়োজন লাগতে পারে আপনি বলুন একবার। ঠিক আছে, দেখি ইন্টিগ্রেশন আর ফর্মুলাগুলো বাকিগুলো সব এরকম উল্টো উল্টো হবে। ডিফারেন্সিয়েট যেটা করেছো তার ইন্টিগ্রেশন করলে যার ডিফারেন্সিয়েশন করেছিলে সেটা পাবে। দেখো ভালো করে কথাটা মিলে দেখো, cos x এর ডেরিভেটিভ করেছিলাম, পেয়েছিলাম -sin x। তুমি যদি -sin x এর ইন্টিগ্রেশন করো তাহলে পাবে তুমি cos x। অ্যাকচুয়ালি -sin x এখানে লিখিনি, ওই cos এর দিকে মাইনাসটা দিয়েছি, মাইনাসটা যেদিকে ইচ্ছা দিতে পারি ওই দিকে দিয়েছি। দেখো এই জায়গাগুলো সব পজ করে লিখে নেবে কিন্তু, কারণ আমি চাইছি এটা ছোটর মধ্যে করতে। কিরকম ভাবে দরকার লাগতে পারে এগুলো সব বললাম। আচ্ছা, কনস্ট্যান্ট ব্যাপারটা কেসটা বলি, যে কনস্ট্যান্ট একটা আসতে পারে, কারণ তুমি যদি ভাবো যে স্যার আপনি x স্কোয়ারের ডেরিভেটিভ করুন, আমি কি পেতে পারি 2x, x স্কোয়ারের ডেরিভেটিভ করলাম 2x। যদি তুমি x স্কোয়ার প্লাস 2 এর ডেরিভেটিভ যদি করতে দেখো তাতেও তো 2x পাবে, কারণ ddx অফ x স্কোয়ার প্লাস 2 তোমাদের তো জানা আছে, ddx অফ x স্কোয়ার প্লাস 2 মানে কি ddx অফ x স্কোয়ার, ভেঙে দেখিয়ে দিলাম বাচ্চা ছেলের মতন, ddx অফ 2 কনস্ট্যান্টের ডেরিভেটিভ বেটা ছেলে এরকম করে 0 দিয়ে দেবে। ddx অফ x স্কোয়ার কি হবে, 2 বাইরে বেরিয়ে আসবে, x এর পাওয়ারে 1 কমবে, 2x। দেখো হচ্ছে, তো তুমি যদি ddx অফ সিম্পল x স্কোয়ার করতে, ddx অফ সিম্পল x স্কোয়ার, তো সেটাই তো তার আগের দিন এটা ছিল। যদি তুমি x স্কোয়ার প্লাস 4 করো তাতেও তুমি এটা পাবে। কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তার মানে ঠিক উল্টো জিনিস, তুমি যদি ঠিক উল্টো জিনিস করতে, তুমি যদি এগুলো সব ডেরিভেটিভ করে আমি এটা পাচ্ছি, এইভাবেই লিখবে তোমরা। এগুলো সব যদি আমরা ডেরিভেটিভ করি, এগুলো সব আমি কি করলাম এইভাবেই খাতায় লিখে রাখবে, এগুলো সব ddx করলে আমরা 2x পাচ্ছি। কিন্তু যদি তুমি 2x এর ইন্টিগ্রেশন করো দেখো তো কি পাচ্ছ, 2x এর ইন্টিগ্রেশন, তার মানে 2x dx, y dx, y হচ্ছে 2x, আমাদের এখানে ফাংশন যেন y হচ্ছে 2x dx। কারণ আমি কি বলছি, ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ তোমার ডেরিভেশন, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন। তাহলে তুমি এটা ডিফারেন্সিয়েশন করে এইটা 2x পেয়েছিলে, তাহলে এর যদি ঘুরে ইন্টিগ্রেশন করো, y বলতে ওই 2টা, এর যদি ঘুরে তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কিন্তু এই ভ্যালুগুলো সবই পেতে তো হবে তোমাকে, এই ভ্যালুগুলো তো তোমাকে সবই পেতে হবে, কিন্তু একটা খালি পেলে হবে না। কিন্তু তুমি যদি এটা ইন্টিগ্রেশন করো কেমন হচ্ছে দেখো তো। আচ্ছা, যেমন ডেরিভেটিভের ক্ষেত্রে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসতো, এখানেও কনস্ট্যান্ট এমনি বাইরে বেরিয়ে আসবে, মাল্টিপ্লাইড অবস্থায় যে কনস্ট্যান্টটা থাকবে এমনিতেই বাইরে বেরিয়ে আসবে। দেখো 2 বাইরে বেরিয়ে চলে এলো, দিয়ে কি বলতে পারলাম আমরা x dx, ঠিক আছে। তো তাহলে 2 রইলো এরকম করে, তাহলে x এর পাওয়ারে 1, তাহলে x এর পাওয়ারে 1 প্লাস 1 তলায় 1 প্লাস 1, তাহলে কি হয়ে গেল দেখো 2x স্কোয়ার বাই 2 কেটে গেল, পেলাম শুধু x স্কোয়ার। দেখো শুধু এই টার্মটা পেলাম, মানে যেখানে কনস্ট্যান্ট 0, ঠিক আছে, আদার্স কোনো কনস্ট্যান্ট নেই। কিন্তু আমরা কি দেখছিলাম যে কোনো কনস্ট্যান্ট वाला জিনিস থাকুক তাদের ডিফারেন্সিয়েট করলে আমরা 2x পাচ্ছিলাম। তাহলে 2x এর ইন্টিগ্রেশন করলে ঘুরে আমাদের এই প্রত্যেকটা জিনিস পেতে হতো, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখছি এক্স স্কোয়ারটা তো থাকবে, এক্স স্কোয়ার তো সবসময় পাচ্ছি, এমনিতেই পেয়ে যাচ্ছি নর্মালি, কিন্তু কনস্ট্যান্টের তো কোনো কিছু জানা নেই যে কনস্ট্যান্ট কি হতে পারে। তো কনস্ট্যান্ট ব্যাপারটার জন্য কি হতে পারে, তার জন্য আমরা এখানে একটা কনস্ট্যান্ট সি দিয়ে দিলাম, এইখানে আমরা একটা কনস্ট্যান্ট সি দিয়ে দিলাম, ঠিক আছে, যে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে। এবারে দ্যাট কনস্ট্যান্ট উইল ডিপেন্ড অন দা বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন বলতে কেমন, যেমন ধরো আমি তোমাকে বলি যে আমি গ্রাফটা ড্র করেছিলাম, তখন যে গ্রাফটা ড্র করেছিলাম মনে করো এরকম ধরনের একটা গ্রাফ, ঠিক আছে। এখানে যদি তুমি পুরোটার এরিয়া ক্যালকুলেট করো তাহলে একদম এখান থেকে এই পর্যন্ত এক্স এর ভ্যালু, এখান থেকে এই পর্যন্ত এক্স এর ভ্যালু, এখান থেকে এই পর্যন্ত বলা মানে ওয়াই এর ভ্যালু এখান থেকে এই পর্যন্ত রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তো তোমার যদি মনে হয় যে না স্যার আমার এই জায়গা থেকে এই জায়গার এরিয়া ক্যালকুলেট করার দরকার আছে, এই জায়গা থেকে এই জায়গার এরিয়া ক্যালকুলেট করার দরকার আছে, আর ওয়াই ফাংশনটা তোমার দেওয়া আছে এক্স স্কোয়ার, আমার দরকার স্যার এই জায়গা থেকে এই জায়গার এরিয়া। আমি তোমাকে বলবো ঠিক আছে তাহলে এক্স এর ভ্যালু গুলো বলো, তুমি বলে আচ্ছা স্যার আমি বলে দিচ্ছি, এই জায়গার এক্স এর ভ্যালু হচ্ছে 2 আর এই জায়গার এক্স এর ভ্যালু হচ্ছে 3,
এই দিকটা এক্স যাচ্ছে, তাহলে এই জায়গার এক্স এর ভ্যালু 2, এই জায়গার এক্স এর ভ্যালু 3। তাহলে ভেবে দেখো ভালো করে, আমি যদি এখান থেকে শুরু করে এক্স ইকুয়ালস টু 3 পর্যন্ত পুরো এরিয়াটা ক্যালকুলেট করি, মানে দেখাচ্ছি ছবিতে, এই যে আমাদের গ্রাফটা আছে, তুমি এই পুরো এরিয়াটা যদি ক্যালকুলেট করো আর এক্স ইকুয়ালস টু 2, এই 0 থেকে এই পর্যন্ত যদি এরিয়াটা ক্যালকুলেট করো, মানে এতটা পুরোটা করলাম, আবার এতটা করলাম, এই পুরোটা থেকে এতটা বাদ দিয়ে দিলাম, দেখো পড়ে রইলো, দেখো কি পড়ে রইলো, এই জায়গাটুকুর এরিয়াটা দেখো পড়ে রইলো। ঠিক আছে, তো আমরা সেটা কি করে করলাম, আমরা 3 পর্যন্ত এরিয়া ক্যালকুলেট করলাম, দিয়ে 2 পর্যন্ত এরিয়া ক্যালকুলেট করলাম। তাহলে এইটা যদি আমাকে করতে হয়, আমি তো এমনও করতে পারি তাহলে না, যে এটা যদি আমাকে করতে হয়, তাহলে এই জিনিসটাকে এখানে লিখছি, তাহলে দেখো এর যদি এরিয়া ক্যালকুলেট করতে হয়, এরিয়া মানে কি ওয়াই ডিএক্স, এরিয়া মানে হচ্ছে গিয়ে ওয়াই ডিএক্স। বেশ, ওয়াই এর ভ্যালু কত, এক্স স্কোয়ার, ওয়াই এর ভ্যালু কত, এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এইটা হচ্ছে আলটিমেট এরিয়া, ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। কিন্তু এক্স এর ভ্যালুটা, এক্স এর রেসপেক্টে আমরা করছি, তো এক্স এর ভ্যালুটা কোথা থেকে কোথা আমরা তো অলরেডি ঠিক করে দিয়েছি, 2 থেকে 3, তাহলে এখানে 2 উপরে 3, এক্স এর ভ্যালুটা 2 থেকে 3, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। যখনই আমরা এইটা করে দিলাম, দ্যাট ইজ কল্ড ডেফিনাইট ইন্টিগ্রাল। ডেফিনাইট ইন্টিগ্রাল বলতে কি, আমার এটা রেস্ট্রিক্টেড আছে যে এখান থেকে এই পর্যন্ত, এইখানে আর কিন্তু এরকম ভাবে কোনো কনস্ট্যান্ট ভ্যালু আসবে না, কারণ এটা আমি রেস্ট্রিক্টেড করে দিয়েছি। কিন্তু এই ব্যাপারগুলোর ক্ষেত্রে তো কোনো রেস্ট্রিকশন ছিল না, যখন আমি বলছিলাম যে 2x এর ইন্টিগ্রেশন করো, এখানে কি রেস্ট্রিকশন, কোনো কন্ডিশন ছিল না। তো যদি কোনো কন্ডিশন না থাকে, সেখানে আমাকে কনস্ট্যান্ট একটা রাখতে হবে, ওই কনস্ট্যান্টটা বিচার হবে কিভাবে, ওই কনস্ট্যান্টটা জাস্টিফাই হবে, বা ওই কনস্ট্যান্ট আমরা পাবো শুধুমাত্র এই বাউন্ডারি কন্ডিশন গুলোর উপরে, যে কি কন্ডিশন দেওয়া আছে ওটার উপরে বেস করে আমরা এটা পেয়ে যাবো। তাহলে তুমি দেখো, এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, তুমি কি দেখতে পাচ্ছ, দেখো স্যার দেখতে পাচ্ছি আমরা এক্স এর মাথায় 2+1, তলায় 2+1, তাহলে x³/3, এটা হলো রেজাল্ট। মনে করো এটা নেই, তাহলে সেই হিসেবে তাহলে একটা কনস্ট্যান্ট থাকতো, বাট সেই কনস্ট্যান্টটা থাকবে না, কারণ লিমিট দিয়ে দিয়েছে যে এত থেকে এত, তোমার কনস্ট্যান্ট নিয়ে হবে কি তাহলে। তাহলে আমি এর লিমিট এরকম করে দিতে হয়, এইখানে 2 পাওয়ার আপার লিমিট 2 গুলিয়ে যায় না, যেন কেমন করে লিখতে গিয়ে গুলিয়ে যাবে। দেখো এখান থেকে কেমন করে লিখবো, তাহলে x³/3, লোয়ার লিমিট 2, আপার লিমিট 3। এবারে এক্স এর জায়গায় একবার আপার লিমিট বসাবে, এইটা এক্স এর জায়গায় যখন আপার লিমিট বসাবো, তবেই তো আমরা এই জিনিসটা পাবো, মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট 2 বসাবো, তবেই তো আমরা এই জিনিসটা পাবো। যে ওইটা থেকে ওইটা মাইনাস হয়ে গেল, মানেই তো এটা পেলাম। দেখো ক্লিয়ার হয়ে গেল কিন্তু, হ্যাঁ, দরকার হলে আবার শুনে নেবে। তাহলে এক্স এর জায়গায় একবার 3 বসিয়ে দিলাম, তাহলে কত আসবে দেখো, 3 3 9 3 27/3, মাইনাস এক্স এর জায়গায় 2 বসিয়ে দিলাম, 2 2 4 2 8 8/3, তাহলে কত হয়ে গেল দেখো, 19/3 অ্যান্সার। এখানে তো আর কোনো কিছু তোমার কনস্ট্যান্টের ব্যাপার থাকলো না, দেখো ক্লিয়ার কাট হয়ে গেল। স্যার অঙ্কের সাথে রিলেট করুন। বেশ, অঙ্কের সাথে আমি রিলেট করছি, অঙ্ক মানে ফিজিক্স এর প্রবলেমের সাথে রিলেট করছি, টুকটাক একটা দুটো দেখিয়ে দিচ্ছি, শেষ হয়ে যাচ্ছে, আর কোনো চাপ নেই। এই জায়গাটা দেখিয়ে এইটুকুটা একটু বুঝে আসবে, ব্যাস, কোনো চাপ হবে না। এটা মুছে দিচ্ছি, এবার অনেকক্ষণ লেখা হয়ে যাবে। যেমন ধরো x ইকুয়ালস টু, ভালো করে ভেবে দেখো তো, ডিসপ্লেসমেন্ট x ইকুয়ালস টু যদি দেওয়া থাকতো, টু টি স্কোয়ার প্লাস 40, মনে করো এরকম থাকলো 2t² + 40, সেখানে আমরা কি ভেলোসিটি বার করতাম, তুমি বলে সাইডে এক্স এস দেয় না, আরে কি দিলাম না দিলাম যায় আছে, আমি তো বলে দিচ্ছি এটা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। তাহলে ভি ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, ফটাফট শিখে গেছো এগুলো, dx dt। তাহলে কি চলে আসবে, 40 স্যার 40 + 4 চলে এসছে। বেশ, এরপর তুমি ঠিক উল্টো প্রসেস পাবো, এর উল্টো প্রসেস, তোমার ভেলোসিটি দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে ভেলোসিটি কত দেওয়া আছে, 40 + 4, এটা ভেলোসিটি দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে বলে দিল যে ফাইন্ড ডিসপ্লেসমেন্ট, একদম এগুলো একদম ইজির মধ্যে, এর অনেক রকমের কোশ্চেন হয়, বিভিন্ন রকম, সেগুলো আসতে হবে। ভি ইকুয়ালস টু ধরো 44 + 4, তাহলে তুমি এতক্ষণ ধরে যা শিখেছো তুমি পরিষ্কার বুঝে নিয়েছো যে স্যার তার মানে আপনি বলতে চাইছেন x ইকুয়ালস টু এইটা আসবে, একদমই ওটাই বলতে চাইছি। করে দেখো। বেশ, কি করে করবো স্যার, আমার জানি না কিছু এগুলো, আরে কি জানি না কি, তোমাকে x বার করতে হবে, তো ভেলোসিটি ভেঙে দেখো, ভেলোসিটি মানে আমরা কি জানি, dx dt, এটা তো জানি আমরা, ভেলোসিটি মানে আমরা কি জানি, dx dt, v এর তলায় কিছু নাই, মানে দুধ ভাতে 1, তাহলে আমরা কি বলতে পারি, dx ইকুয়ালস টু v dt, এরকম ভাবে ভাবতে পারো, dx ইকুয়ালস টু v dt।
বেশ, বোথ সাইড ইন্টিগ্রেশন দিয়ে দাও তুমি, কোনো অসুবিধা নেই বোথ সাইড ইন্টিগ্রেশন দেওয়াতে। যদি dx এর ইন্টিগ্রেশন করো তুমি কি পাও, x। ব্যাস, যেটা আমাদের বের করতে হবে সেটা আমি পেয়ে গেলাম, x। শুধু কাজটা বাকি। v dt, v ইজ ফাংশন অফ টাইম, অবভিয়াসলি ফাংশন অফ টাইম হতে হবে, আদারওয়াইজ তুমি ইন্টিগ্রেট করতে পারবেও না। তাহলে টাইমের ফাংশন, তাহলে এটা তুমি কি করলে, দেখি ভিডিও চলছে হয়তো মাঝখানে বন্ধ হয়ে গেল আর আমি বকেই গেলাম, তখন তো আরো অবস্থা খারাপ না, ये चल रहा है। দেখো তাহলে তুমি v এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, 40 প্লাস 4 dt। এখানে আমি কিন্তু এই আপার লিমিট লোয়ার লিমিট এইসব ধরনের কোনো ব্যাপার দিচ্ছি না, ঠিক আছে? তো সেটা নিয়ে চিন্তার কিছু নেই, এখন দিচ্ছি না, ওই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কিছু দিচ্ছি না। তো দেখো তাহলে এখানে কি হলো, কনস্ট্যান্টের জন্য কন্ডিশন থাকবে, যেমন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, নাহলে বলবে যে স্যার দেখালেন না, দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই সিচুয়েশনে হলো, তাহলে এটাকে যেমন ডিফারেন্সিয়েট তুমি পার্টে পার্টে যেমন করা যেত, এখানেও আমি পার্টে পার্টে করবো। দেখো প্রথমে রয়েছে 40 dt, 40 dt প্লাস তারপরে রয়েছে কি 4 dt, ইন্টিগ্রেশনটা যেমন আছে তেমন থাকবে 4 dt। বেশ, আচ্ছা 4 তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, টি ডিটি, টি ডিটি কি হবে, টি ডিটি, টি ডিটি কি হবে বলো, টি এর পাওয়ারে আছে 1, তাহলে টি টু দি পাওয়ার 1 প্লাস 1 তলায় 1 প্লাস 1 টি স্কয়ার বাই 2 हो गया। দেখো তাহলে 4 টি ডিটি, 4 তো এমনিতেই বাইরে বের হলো, আর ইন্টিগ্রেশন অফ টি ডিটি মানে টি স্কয়ার বাই 2, টি স্কয়ার বাই 2 প্লাস 4 ডিটি, আর 4 ডিটি, 4 তো বাইরে বের হলো, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স হলে হয় x, इंटीग्रेशन ऑफ dt होले হবে t, তাহলে কি পড়ে রইল 4t, 2 2 जार 4 कट गया, ये आ गया देखो 2t स्क्वायर प्लस 4t। वही तो था डिस्प्लेसमेंट वाला क्वेश्चन, দেখো ডিসপ্লেসমেন্ট এটা ছিল, দিয়ে আমরা ভেলোসিটি পেয়েছিলাম। এই যদি উল্টো প্রসেস দেয় যে ভেলোসিটি দেওয়া আছে তোমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে, সেটা তুমি এরকম ভাবে বার করতে পারবে। ইন দ্য সেম ওয়ে তুমি যদি ভেলোসিটি এরকম জানো, তোমাকে যদি বলা হয় যে অ্যাক্সিলারেশন কত, তুমি তখন সেটা বার করতে পারবে। এগুলো আমরা মোশন ইন 1D তে এক এক করে শিখে যাব। তখন অ্যাক্সিলারেশন মানে কি হবে, ডিভিডিটি, ভেলোসিটির রেসপেক্টে ডেরিভেটিভ। আবার যদি ডিভিডিটি হবে, তোমাকে যদি তখন ডিভিডিটি হবে, অ্যাক্সিলারেশন দেওয়া থাকলে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা এটা পাবো। দেখো, আর যদি আমরা ডিভি বলি তখন অ্যাক্সিলারেশনের রেসপেক্টে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তখন আমরা ডিভি পাবো, ভি পাবো। এই দেখো ভি ইকুয়ালস টু, তখন আমরা কি বলতে পারবো, এ ডিটি, ভি ইকুয়ালস টু এ ডিটি। এরকম ভাবে আমরা পেয়ে যাবো এক্স ইকুয়ালস টু, যেমন আমরা এখানে পেলাম এক্স ইকুয়ালস টু কি পেলাম, ভি ডিটি, এক্স ইকুয়ালস টু ভি ডিটি। ইন দ্য সেম ওয়ে ভি ইকুয়ালস টু পাবো এ ডিটি, ওটা মোশন ইন 1D তে ওগুলো আবার ডিসকাশন হবে। তো এখন যেটা প্রশ্ন উঠেছিল মাঝপথে যে স্যার কন্ডিশন বলে এটা কিছু দিলেন না, এখানে আমি কোনো কনস্ট্যান্ট বলা, তো কনস্ট্যান্ট আমি কিছু এখানে দিইনি, কনস্ট্যান্ট যদি তোমার দেওয়া থাকতো কোনো অসুবিধা কিছু নেই। দেখো বাউন্ডারি কন্ডিশন থেকে বোঝা যাবে। ধরো আমি তোমাকে বললাম যে তোমার দেওয়া আছে ভি ইকুয়ালস টু 2t স্কয়ার, 2t প্লাস 4, এরকম ধরনের দেওয়া আছে, দিয়ে বলে দিল যে find displacement if the particle is 4 meter behind origin at t equals to 0। এরকম ধরনের ধরো কেস দেওয়া রইল। বেশ, এই কথাটা আমরা পরে ভাবছি। if the particle is 4 meter behind the 0 at t equals to behind origin at t equals to 0, এটা h। তো এই কেসটার ব্যাপারটা পরে ভাবছি, আগে তুমি তোমার তো ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে, এখান থেকে তুমি ডিসপ্লেসমেন্ট বার করতে পারবে। আমি বারবার আর x ইকুয়ালস টু v ইকুয়ালস টু dx dt লেখার দরকার নেই, আমি ফট করে লিখে দিতে পারবো x মানে কি হবে ইন্টিগ্রেশন অফ v dt। দেখো এটা তো শিখে গেলে, আগেরটা তো শিখে গেলে, আমি এই জন্য লিখে দিতে পারছি x মানে ইন্টিগ্রেশন অফ v dt। বেশ, তো তুমি যদি এখানে করো তাহলে কি আসছে 2t প্লাস 4 dt, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে, দেখো 2t dt প্লাস 4 dt, আগের দিনই তো করলাম মনে হয় না, অন্য ছিল কি জানি 2t স্কয়ার, তাহলে এটা t dt কি হবে t স্কয়ার বাই 2, t স্কয়ার বাই 2। তাহলে এই প্রথম টার্মটার জন্য কি থাকবে, দেখো আবার ভেঙে লিখবো। বেশ, 2t dt প্লাস ইন্টিগ্রেশন অফ 4 dt, তাহলে 2 বাইরে বেরিয়ে এলো, t এর জন্য কি হবে t স্কয়ার বাই 2, t স্কয়ার বাই 2, 2 2 কাট গया, শুধু t স্কয়ার প্লাস একটা কনস্ট্যান্ট, আমি বলেছি প্লাস একটা কনস্ট্যান্ট, যখনই তোমার ইনডেফিনিট ইন্টিগ্রাল হবে একটা কনস্ট্যান্ট থাকবে। ইন্টিগ্রেশনটা করে দিই তারপরে দিচ্ছি। তাহলে t স্কয়ার প্লাস 4t প্লাস c, এই যে লাস্টে ইন্টিগ্রেশনটা করার পর কনস্ট্যান্টটা দেবে। তাহলে t স্কয়ার প্লাস 4t প্লাস c একটা কনস্ট্যান্ট। এরপরে আমাকে কনস্ট্যান্টের জায়গাটায় যেতে হবে, যে ফাইন্ড ডিসপ্লেসমেন্ট। ধরো আবার আমি এখানে জুড়ে দিচ্ছি ফাইন্ড ডিসপ্লেসমেন্ট
at t equals to 2 সেকেন্ড, at t equals to 2 সেকেন্ড, t equals to 2 সেকেন্ডে তোমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে if the particle is 4 meter behind the origin, 4 meter behind origin at t equals to 0। তার মানে বাউন্ডারি কন্ডিশন কি দেওয়া আছে, t equals to 0 তে x এর ভ্যালু -4, মানে এরকম বলতে চাইছে আর কি, যখন t equals to, এটা হচ্ছে অরিজিন, t equals to 0 তে পার্টিকেলটা এখানে আছে, ব্যাকে আছে, তাহলে এটাই তো কন্ডিশন, বিহাইন্ড দ্য অরিজিন মানে এইদিকে, তাহলে t equals to 0 তে x equals to -4। বেশ, তুমি ওই জায়গাটা বসাও এই ইকুয়েশনে। এবারে দেখো এখানে আমরা এটা পেয়ে গেছি x equals to t square plus 4t plus c, তাহলে t এর জায়গায় 0 বসাও, 0 plus 0 plus c equals to x এর জায়গায় কত বসাও, -4। দেখো এই ইকুয়েশনটাতে আমি t আর x বসিয়ে দিলাম, তাহলে তুমি c equals to কত পেয়ে গেলে, -4। তার মানে আলটিমেট তোমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কি দাঁড়িয়ে গেল, x equals to t square plus 4t minus 4, c এর জায়গায় -4। এইটা হচ্ছে গিয়ে তোমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। যে কনস্ট্যান্ট নিয়ে গল্পটা হচ্ছিল যে একটা থাকা উচিত কনস্ট্যান্ট আমরা ইন্টিগ্রেশন করতে গেলে, দেখো সেই কনস্ট্যান্ট বার করার রাস্তা তো আমাদের রয়ে গেছে, যে সেই কনস্ট্যান্টটা কত ডেফিনেটলি ওটা আমরা করে নিতে পারবো। তো বেশ ঠিক আছে, এখন অঙ্কটা শেষ হলো না, বলেছিল ফাইন্ড ডিসপ্লেসমেন্ট এট t equals to 2 সেকেন্ড। এই কেসটা তো আমরা প্রথমে ডিসপ্লেসমেন্ট বার করলাম, ভালো করে ভেবে দেখো, এইটা থেকে ডিসপ্লেসমেন্ট বার করলাম, বাউন্ডারি কন্ডিশন কাজে লাগিয়ে আমরা সি এর ভ্যালু বার করলাম, নতুন করে সেই সি এর ভ্যালুটা পুট করে আবার ইকুয়েশনটা লিখলাম, নাও ইকুয়েশন ইজ এস্টাবলিশড। এরপরে তুমি t equals to 2 সেকেন্ড বসিয়ে ডিসপ্লেসমেন্ট বার করতে পেরে যাবে। আবার কি, তাহলে x t equals to 2 সেকেন্ড বসিয়ে দিলাম, তো দিস উইল বি 2 2s are 4 plus 4 2s are 8 minus 4। দেখো আলটিমেট 8 মিটার আসবে, আলটিমেট কি আসবে, 8 মিটার। যদি এটা ভেলোসিটিটা ধরো মিটার পার সেকেন্ডে দেওয়া ছিল, এটা ধরো মিটার পার সেকেন্ডে দেওয়া ছিল, তাহলে এটা আসছে আমাদের মিটারে, তাহলে এটা 8 মিটার। দেখো ক্লাসটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বেশি বললে তখন এই ভিডিও আপলোড করতে দেরি লাগবে, যে হবে না। মোটামুটি বোঝার জায়গাটা আমি তৈরি করে দিলাম, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন বোঝার জায়গা একদম ক্লিয়ার কাট হয়ে গেছে। এরপরে মোশন ইন 1D স্টার্ট। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। না গো ওইসব কিছু করতে হবে না, এমনি বলছি, তোমরা নিজেরা পড়বে, ঠিক আছে, ওইসবের জন্য নয়।